চন্দ্রপুর রাজ্যে পীতম্বর নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করত। সে গল্প বলে ও ধার্মিক কাজ করে যা পেত তা দিয়েই কোনো মতে নিজের পরিবারের ভরণ পোষণ করত। তার পরিবারে তার স্ত্রী কল্যাণী, 2 ছেলে ও 1 মেয়ে ছিল। সুকন্যার বিয়ে মাথার উপর চলে আসছে, আর ঘরে একটা পয়সাও নেই। বুঝতে পারছি না এই অবস্থায় মেয়ের বিয়ে কিভাবে দেব। মেয়ে ধনী হোক বা গরিব, সবারই তো বিয়ে হয়ে যায়। আপনি চিন্তা করবেন না। আমাদের মহারাজ নির্মল সেন খুবই দয়ালু। তিনি বিদ্বানদের খুব সম্মান করেন। আচ্ছা, আপনি তাঁর কাছে সাহায্য চাইতে যান না কেন? আরে না কল্যাণী, এটা আমার দ্বারা হবে না। আমি এভাবে ভিক্ষা চাইতে যাব না। একে আপনি ভিক্ষে চাওয়া বলছেন কেন? রাজার কাজ দেওয়া আর ব্রাহ্মণের কাজ নেওয়া। এখন একটা ভালো কাজের জন্য আপনি চাইবেন, এতে সংকোচের কি আছে? ঠিক আছে কল্যাণী, তুমি যখন বলছো আমি মহারাজের কাছে যাব, কিন্তু মহারাজের অদ্ভুত অভ্যাসের কথা তুমি তো জানোই। তিনি কেবল তাদেরই সাহায্য করেন যারা তার বুদ্ধির পরীক্ষায় উত্তীর্ণ হয়। হ্যাঁ, কেন নয়? এটা তো পুরো রাজ্য জানে। হ্যাঁ, আর এটাই তো সমস্যা। মহারাজ আমারও পরীক্ষা নেবেন। যদি আমি ব্যর্থ হই তাহলে আমার বড় অসম্মান হবে, তাও সবার সামনে। আপনি হারার কথা কেন ভাবছেন? মা সরস্বতীর কাছে নিজের জয়ের বাসনা করুন এবং সেখানে যান। আমার পুরো বিশ্বাস আছে যে আপনি সফল হয়েই ফিরবেন। আর আমার কথা শুনলে আপনার 2 পুত্রকেও সঙ্গে নিয়ে যাওয়া উচিত। তারা আপনার সাহায্য করবে। স্ত্রীর কথা মেনে ব্রাহ্মণ রাজার কাছে যেতে রাজি হল। সে তার 2 পুত্রকে সঙ্গে নিয়ে রাজমহলের দিকে চলল। সে মনে মনে ভাবছিল, আরে, আজ পর্যন্ত আমি কারো কাছে একটা পয়সাও সাহায্য চাইনি। আজ কারো কাছে চাইতে গিয়ে আমার বড় অদ্ভুত লাগছে। আর কে জানে রাজা আমাকে কি প্রশ্ন করবেন। যদি আমি জবাব দিতে না পারি তো? দ্রুতই সে রাজমহলে পৌঁছে গেল। প্রহরী গিয়ে রাজাকে খবর দিল, মহারাজের জয় হোক। রাজমহলের দরজায় এক দরিদ্র ব্রাহ্মণ তার 2 পুত্রকে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। আচ্ছা, এমন কথা? তো যাও, সেই ব্রাহ্মণকে পাঠিয়ে দাও। ব্রাহ্মণ তার 2 পুত্রকে নিয়ে রাজার সামনে উপস্থিত হল এবং বলল, প্রণাম মহারাজ। ব্রাহ্মণ দেবতা, বলুন এবং আদেশ করুন যে আমি আপনার কি ধরনের সাহায্য করতে পারি। মহারাজ, আমার কন্যার বিবাহের তারিখ ঘনিয়ে এসেছে। ঘরে অনেক দারিদ্র। এই কারণেই আপনার কাছে সাহায্য চাইতে এসেছি মহারাজ। ঠিক আছে, সাহায্য করার জন্য আমরা প্রস্তুত। আপনি ব্রাহ্মণ দেবতা, আপনার সাহায্য না করলে আর কার করব? তবে এর জন্য আপনাকে বুদ্ধির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, অবশ্যই মহারাজ। এই কাজের জন্য আমি এবং আমার পুত্র দুজনে প্রস্তুত আছি। বলুন আপনি। ঠিক আছে, কারণ তুমি বড় হও, প্রথমে তোমার পরীক্ষা নেওয়া হবে ব্রাহ্মণ দেবতা। আমি তোমাকে একটি অসম্পূর্ণ গল্প বলবো, যেটা তুমি সঠিকভাবে সম্পূর্ণ করবে। হ্যাঁ মহারাজ, অনুগ্রহ করে গল্পটি বলুন। শোনো ব্রাহ্মণ দেবতা, একসময় একটি রাজা ছিল। একদিন রাতের অন্ধকারে তিনি নিজের শয়নকক্ষে শুয়েছিলেন। হঠাৎ করে তিনি তার সেবকদের ডেকে বললেন, কিছুক্ষণ আগে দক্ষিণ দিক থেকে একটি পাখির কিচিরমিচির শব্দ শুনেছি। যাও দেখে এসো, আসলে সেই পাখিটি কে? রাজার নির্দেশ পেয়ে সেবক মহল থেকে বেরিয়ে দক্ষিণ দিকে এগিয়ে গেল। সে মনে মনে ভাবছিল, মহারাজ কত অদ্ভুত। এত রাতে আমি কিভাবে খুঁজে বের করব আসলে তারা কোন পাখির কিচিরমিচির শুনেছেন। হঠাৎ সেবকের কানে একটি নারীর কাঁদার শব্দ এসে পড়ল। সে অবাক হয়ে সেই দিকেই এগিয়ে গেল
যেখান থেকে শব্দটা আসছিল। সেখানেই সে দেখতে পেল এক নিরীহ ব্যক্তিকে ৩-৪ জন লোক পিটিয়ে মারছে, আরেক নারী কান্নাকাটি করছে। এই লোকেরা কেন এই নিরীহ ব্যক্তিকে মারছে? সেবক বাকি ৩ জনকে চ্যালেঞ্জ জানিয়ে বলল, দাঁড়াও দুষ্ট লোকেরা, তোমাদের আজ আমি শাস্তি দেব। সেবক তাদের সাথে লড়াই করল এবং একজনকে সে মেরে ফেলল। বাকিরা ভয় পেয়ে পালিয়ে গেল। তখন আহত ব্যক্তি বলল, ভাই, আমরা পরদেশী, কোথাও থাকার জায়গা খুঁজছি। হঠাৎ এই লুটেরা আমাদের উপর আক্রমণ করলো। যদি তুমি না আসতে তারা আমাদের মেরে ফেলতো। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আমাদের আমাদের সাহায্য করো ভাই, সাহায্য করো। ঠিক আছে, চিন্তা করো না, ঈশ্বর যা করেন ভালোই করেন। আমি অন্য কাজে বের হয়েছিলাম, তবু তোমাদের নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছি। এরপর সেবক তাদের নিয়ে একটি ধর্মশালায় পৌঁছে দিয়ে সেখানে নিরাপদে থাকার ব্যবস্থা করল। যখন সে ফিরে এসে রাজপ্রাসাদে প্রবেশ করল, তখন রাজা প্রশ্ন করলেন, কোন পাখির কিচিরমিচির ছিল সেটা জানতে পারলে? মহারাজ, ক্ষমা করবেন, প্রাসাদ ছাড়ার সঙ্গে সঙ্গে আমি একটি নারীর কান্নার শব্দ শুনলাম। এরপর সেই নারী ও তার স্বামীকে নিরাপদ স্থানে নিয়ে গিয়েছি। পুরো ঘটনা শুনে রাজা খুব রেগে গেলেন। তিনি বললেন, তোমরা মূল কাজ করতে না গিয়ে অন্য কাজে লিপ্ত হয়ে পড়েছ। এজন্য আমি তোমাকে কারাগারে পাঠাবো। নিয়ে যাও ওকে। রাজা সেবককে কারাগারে পাঠিয়ে দিলেন। পরের রাতেই রাজা আবারও একই পাখির কিচিরমিচির শব্দ শুনতে পেলেন। আজ রাজা নিজেই সেই পাখির সন্ধানে বের হয়ে পড়লেন। তিনি যখন দক্ষিণ দিকের পথে একটু এগিয়ে চললেন, তখন হঠাৎ ঝোপঝাড়ের মধ্যে কিছু লোক দেখতে পেলেন। ঝোপের পেছনে যেন একটি গোপন বাড়ি থাকার মতন মনে হচ্ছিল। রাজা আরও কাছে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলেন। সেখানে 2 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। যেভাবেই হোক ভাই, আমাদের অবশ্যই প্রাসাদের গোপন স্থানের খবর বের করতে হবে, যাতে আমরা বিজয়নগর রাজাকে জানিয়ে উপযুক্ত পুরস্কার পাই। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছ। আমরা দুজনে মিলে এই কাজটা সম্পন্ন করব। 2 জনের কথাবার্তা শুনে রাজা বুঝতে আর দেরি করেননি যে তারা শত্রু দেশ বিজয়নগর রাজ্যের গুপ্তচর। তিনি ভাবলেন, এরা শত্রু দেশের গুপ্তচর। আমাদের প্রাসাদে প্রবেশের পরিকল্পনা করছে। এদেরকে শাস্তি দেওয়া উচিত। তখন রাজা নিজের তলোয়ার তুলে ওই 2 জনের পেছনে ধাওয়া করলেন এবং তাদের হত্যা করে দিলেন। এরপর রাজা ফিরে এসে প্রাসাদে পৌঁছালেন এবং সঙ্গে সঙ্গে তার সেই সেবককে কারাগার থেকে বের করে বললেন, আমরা তোমাকে মুক্ত করছি। গল্পের নিয়ম অনুযায়ী যখন রাজা একবার সেবককে শাস্তি দিয়েছে, তাহলে কেন তাকে আবার মুক্ত করলেন? আপনি সেটা ব্যাখ্যা করতে পারবেন? অবশ্যই, শুনুন বলছি। মহারাজ সৈনিককে মুক্ত করার সময় বলেছিল, সৈনিক, তুমি নির্দোষ। আমি নিজেও পাখির খোঁজে গিয়েছিলাম। শত্রু দেশের গুপ্তচরদের খেলা ফাঁস করতেই আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু পাখির খোঁজে সফল হয়নি। সময় ও পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। তুমি সেটাই করেছো, তাই তুমি নির্দোষ। এরপর মহারাজ ব্রাহ্মণ দেবতাকে বললেন, সঠিক উত্তর দিয়েছেন ব্রাহ্মণ দেবতা, একদম সঠিক। এবার আমি তোমার পুত্র বিজয়ের পরীক্ষা নিতে চাই। হ্যাঁ মহারাজ, আমি প্রস্তুত, আপনি আমার পরীক্ষা নিন। শোনো, খেড়া গ্রামের প্রধান হরসুখ ছিলেন খুব বুদ্ধিমান।
তিনি প্রতিদিন গ্রামের লোকেদের নতুন নতুন প্রশ্ন করতেন। ওই গ্রামেই একটি ছেলে ছিল, তার নাম ছিল বিরজু। সে প্রতিটি প্রশ্নের যথেষ্ট বুদ্ধিমত্তা ও সূক্ষ্মতা দিয়ে উত্তর দিত। একদিন মুখিয়াজি বিরজুকে জিজ্ঞাসা করলেন, ও বিরজু, তুমি কি আমার কাছে এমন দুইজন লোককে নিয়ে আসতে পারবে যাদের মধ্যে একজন কখনো সত্য বলে না আর অন্যজন কখনো মিথ্যা বলে না? হ্যাঁ মুখিয়াজি, আমি এমন লোককে নিয়ে আসতে পারবো। আপনি আমাকে শুধু একদিনের সময় দিন, আমি নিয়ে আসবো। ঠিক আছে বিরজু, তোমাকে কালকে সময় দিলাম। পরের দিন বিরজু মুখিয়াজির সামনে উপস্থিত হলো। বিরজু, তুমি কি লোক দুজনকে নিয়ে এসেছো? হ্যাঁ মুখিয়াজি। কিন্তু বিরজু, তোমার সঙ্গে তো একজন লোকই দেখা যাচ্ছে, দ্বিতীয়টি কোথায়? ক্ষমা করবেন মুখিয়াজি, আপনার প্রশ্ন অনুযায়ী উভয় গুণ এই একজনের মধ্যেই বিদ্যমান। তুমি পাগল হয়ে যাওনি তো? এরপর মহারাজ বললেন, যুবক, তুমি কি বলতে পারবে কেন বিরজু তার যুক্তিতে এতটাই অটল ছিল? বিরজু ঠিকই বলেছিল, ও গ্রাম প্রধানকে বলেছিল। মুখিয়াজি, এই মানুষটি জীবনে কোনোদিনও মিথ্যে বলেনি, আবার সত্যও বলেনি, কারণ সে জন্ম থেকেই বোবা। বাহ বিরজু, তোমার বুদ্ধিমত্তা আমাকে খুব আনন্দ দিয়েছে। বাহ, তোমার এই বুদ্ধি দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। তোমার ইচ্ছাও আমরা পূর্ণ করব। এরপরে রাজা অজিতের দিকে তাকালেন। এবার তুমি বলো, তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত? জি মহারাজ, আমি পুরোপুরি প্রস্তুত, প্রশ্ন করুন। বেশ, তাহলে শোনো, আমি তোমাকে একটা কাহিনী শোনাচ্ছি, যেটা মানব সভ্যতা বিকাশের আগে। মানব সভ্যতার বিকাশের অনেক আগে এক তাঁতি থাকত। তার নাম ছিল বীরম। স্ত্রী মারা গিয়েছিল, তাই তাকে দুই ছেলেকে একাই মানুষ করতে হতো, সূর্য আর চন্দ্র। ধীরে ধীরে সময় চলে গেল, আর দুই পুত্র বড় হয়ে গেল। হায় ভগবান, যদি আমার ঘর দেখাশোনার জন্য একজন স্ত্রী থাকতো, তবে ঘরটা গুছিয়ে রাখতো। আমি কত অভাগা। একদিন তার প্রতিবেশী শঙ্কর এসে বলল, বীরম ভাই, শুনেছি তোমার দুই ছেলে এখন বিয়ের বয়স হয়ে গেছে। হ্যাঁ শঙ্কর ভাই, এরা আমার দুই ছেলে, সূর্য আর চন্দ্র। তাহলে শোনো, আমারও দুই মেয়ে আছে, ফুলুয়া আর চামেলি। আমি চাই তাদের সঙ্গে তোমার ছেলের বিয়ে হোক। আরে, এ তো শোনায় সোহাগা। আমি প্রস্তাব গ্রহণ করছি। এইভাবেই বীরমের দুই ছেলের বিয়ে হয়ে গেল। ঘরে এলো দুই নববধূ। তারা আসা মাত্রই অগোছালো ঘরখানা ছকছকে করে তুলল। এই তো আমি চেয়েছিলাম, আমার ঘর সাজানো গোছানো হলো, মন ভরে গেল। 1 বছর বেশ সুখেই কাটল। তারপর দুই বধূ শ্বশুরকে বলল, বাবা, আমাদের মা বাবার কাছে যাওয়া হয়নি অনেক দিন, 1 মাসের জন্য যেতে চাই আমরা। না, আমি তোমাদের কোথাও যেতে দেব না। তোমাদের আশায় এই ঘর ভরে উঠেছে, তোমরা চলে গেলে আবার শূন্য হয়ে যাবে। বধূরা হতবাক হয়ে গেল। কিছুদিন পর তারা নিজেদের মধ্যে আলাপ করল। বল না বোন, আমরা আবার আরেকবার অনুমতি চাইব, হয়তো এবার রাজি হবেন উনি। হ্যাঁ, চেষ্টা তো করা উচিত, তবে কদিন আগেই তো যখন চাইলাম বারণ করে দিলেন। কিন্তু তাদের শ্বশুর বীরম সব শুনছিল। সে মনে মনে ভাবল, না,
আমি এদের যেতে দেব না, তবে সরাসরি না করলে হয়তো মানবে না। আমি বলবো যদি তারা কোনো অসম্ভব উপহার নিয়ে আসে তবেই যেতে পারবে। ওরা তো এমন জিনিস আনতেই পারবে না, তাহলে যেতেও চাইবে না। বিরাম তার দুই বৌমাকে ডেকে বললেন, তোমরা মায়ের বাড়ি যেতে চাইছো তো যেতে পারো, সত্যি বাবা? তবে আমার একটা শর্ত আছে। ফুলবা, তুমি নিয়ে আসবে কাগজের ভেতর আগুন, আর চামেলি তুমি আনবে কাগজের ভেতর হাওয়া। আচ্ছা বাবা। মায়ের বাড়ি যাওয়ার আনন্দে তারা উপহারের বিচিত্র শর্তের দিকে খেয়ালই করল না। তোমরা যদি উপহার না আনতে পারো তবে আর এই বাড়িতে ফিরে আসবে না। বিরম কিন্তু ভেতরে ভেতরে দুশ্চিন্তায় ছিল। ওরা যদি উপহার না আনতে পারে তবে আর এ বাড়িতে ফিরতে পারবে না, তবে কি আবার আমার ঘর শুনশান হয়ে যাবে? দুজন বৌমা মায়ের বাড়ি গিয়ে মাসখানেক থাকল। সময় কেটে গেল হাসি আর আনন্দে। তারপরে একদিন ফুলুয়া মাকে বলল, মা, আমরা 1 মাসের অনুমতি নিয়ে এসেছি। এখন আমাদের ফেরার সময় হয়েছে, কিন্তু এক বড় বিপদ আছে। আমাকে কাগজের ভেতরে আগুন নিয়ে ফিরতে হবে। সে কি? এ কেমন কথা? কাগজে আগুন রাখা যায় নাকি? কাগজ তো নিজেই পুড়ে যাবে তাহলে। আর হাওয়া? আমাকে কাগজে ভরে হাওয়া নিয়ে যেতে হবে মা। আরে সেটাই বা কাগজে ভরে আনবে কেমন করে? কি সব ভুলভাল বলছো তোমরা দুজন? যা কিছুই করে হোক আমাদের সমস্যার একটা ব্যবস্থা করো মা। মা গভীর চিন্তায় পড়লেন। তখন তো আমরা উপহারের অর্থ না বুঝেই ওনাকে হ্যাঁ করে ফেলেছি, আর এখন বোঝা যাচ্ছে কাজটা কত দুরূহ। আর না ভেবেচিন্তে হ্যাঁ বলাটা আমাদের একেবারেই উচিত হয়নি। তোমরা দুজনে তো আমাকে এখন বিপদে ফেলে দিলে। এই রকম কাগজ এখন আমি কোথায় পাবো বলো? যা কিছুই করে হোক আমাদের সমস্যার একটা ব্যবস্থা করো মা। তবে ভয় নেই, আমি তোমাদের নিয়ে যাব মাতাই প্রধানের কাছে। তিনি জ্ঞানী মানুষ, নিশ্চয়ই উপায় বলে দেবেন তিনি। তিনজনেই প্রধানের কাছে গিয়ে সব কথা খুলে বলল। প্রধানজি, আপনি আমাদের গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। মেয়েদের এই সমস্যার সমাধান আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। দুজন বউ প্রধানকে সব বলল। প্রধান মন দিয়ে সব শুনলেন। তারপরে হেসে বললেন, চিন্তা করো না বেটিরা, মানুষ চাইলে কোনো কাজই অসম্ভব নয়। কাগজেই আগুন থাকবে, কাগজেই হাওয়া বন্দী হবে। তাহলে তাড়াতাড়ি আমাদের সমস্যার সমাধানটা বলে দিন, আমাদের তবে অনেক উপকার হবে। তখনই রাজসভায় গল্প শুনিয়ে চলা মহারাজ নির্মল সেন জিজ্ঞেস করলেন, তাহলে বলো তো অজিত, মাতাই প্রধান কি কৌশল বের করলেন? শোনো মহারাজ, প্রধান অনেক জ্ঞানী। মাতাই প্রধান ঘরের ভেতরে প্রবেশ করলেন, কিছুক্ষণ বাদে হাতে একটা কাগজের পাখা নিয়ে বেরিয়ে এলেন। চামেলি, নাও এই কাগজের পাখাটা। যখনই তুমি এটাকে দোলাবে তখনই বাতাস আসবে। এভাবেই তুমি কাগজে হাওয়া নিয়ে যেতে পারবে। চামেলি পাখাটা নেড়ে দেখল। সত্যি তো, এই কাগজের ভেতরে কত ঠান্ডা হাওয়া লুকিয়ে আছে। প্রধান আবার ঘরে গেলেন। কিছুক্ষণের মধ্যেই হাতে কাগজের ফানুস নিয়ে ফিরে এলেন। নাও ফুলবা, এই কাগজের ফানুস। এতে সহজেই আগুন বহন করা যাবে। প্রধানজি, আপনি সত্যি মহা বুদ্ধিমান। চোখের পলকে আমাদের সব সমস্যার সমাধান করে দিলেন। দুজন বৌমাই
কাগজের উপহার নিয়ে শ্বশুরবাড়ি ফিরে এলো। আচ্ছা, তোমরা কি আমার চাওয়া উপহার নিয়ে এসেছো? হ্যাঁ বাবা, দেখুন, এটি কাগজের ফানুস। দিনে টাঙালে ঘরের শোভা বাড়বে, আর রাতে ভেতরে প্রদীপ জ্বালালে আলো ছড়াবে। আর এই যে বাবা, কাগজের পাখা, আপনি একবার মুখের কাছে দুলিয়ে দেখুন, কি ঠান্ডা হাওয়া আসছে। বাহ বউ, এই পাখা শুধু আমাদের ঘর নয়, গোটা দুনিয়ায় সুখ আনতে পারে। আর এই ফানুসও বড়ই মূল্যবান। তবে তোমরা দুজনই এই সব উপহারের থেকেও বেশি দামি। আমি ভীষণ খুশি হয়েছি। এখন থেকে যখন খুশি তখনই মায়ের বাড়ি যেতে পারবে। এখানেই গল্প শেষ করলো অজিত। অভিনন্দন অজিত, তুমি অপূর্বভাবে গল্প শেষ করেছো। তুমিও আমাদের পরীক্ষা পাশ করলে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। ব্রাহ্মণ দেবতা, তুমি আর তোমার ভাই দুজনেই বিদ্বান ও বুদ্ধিমান। তোমার মেয়ের বিয়ে অনেক বড় করে হবে। তবে আমার একটা শর্ত আছে। এখনো কি কোনো শর্ত বাকি আছে মহারাজ? হ্যাঁ ব্রাহ্মণ দেবতা, আমি চাই আমার দুই কন্যার বিবাহ তোমার দুই ছেলের সঙ্গেই হোক। মানে তোমাকে আত্মীয় বানাতে চাই। এ কি বলছেন মহারাজ? রাজকন্যাদের সঙ্গে আমার গরিব ছেলেদের বিয়ে? কোথায় রাজা ভোজ, কোথায় গঙ্গু তেলি? না ব্রাহ্মণ দেবতা, এ সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তেই নিয়েছি। তুমি কোনো দুশ্চিন্তা করো না। এ আপনি কি করলেন মহারাজ? রাজকন্যাদের বিবাহ এক সাধারণ গৃহস্থের ছেলেদের সঙ্গে দিয়ে দিলেন। মহারানী, তারা সাধারণ নয়। অজিত ও বীরজু আমাদের অমূল্য রত্ন। বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে তারা কারোর থেকে কম নয়। তারাই রাজকন্যার যোগ্য স্বামী। অবশেষে মহারাজা নির্মল সেন প্রথমে পীতাম্বরের কন্যা সুকন্যার বিয়ে রাজমহলে আড়ম্বরের সঙ্গে দিলেন। তারপরে রাজকন্যাদের বিয়েও ধুমধাম করে ব্রাহ্মণের দুই পুত্র অজিত ও বীরজুর সঙ্গে সম্পন্ন করলেন। এইভাবে জ্ঞান আর বুদ্ধির জয় হলো, আর এক গরিব ঘর পেল রাজকন্যাদের স্নেহ ও ভালোবাসা।